শুভেচ্ছা, স্বাগত মাছরাঙা সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি নাবিলা ফেরদৌস। জুলাই সনদ বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে অনুঘটকের কাজ করছে জাতীয় ঐক্যমত্য কমিশন, বলেছেন কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সকাল 11টায় রাজনৈতিক দলের প্রতিনিধি এবং কমিশনের সদস্যরা বৈঠকে অংশ নেয়ার আগে সাংবাদিকদের তিনি কথা বলেন। বৈঠকের শুরুতেই রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, জুলাই সনদ বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে আরও কোনো সুনির্দিষ্ট প্রস্তাব থাকলে তা 15 অক্টোবরের আগে কমিশনকে জানান। কমিশন তার সমন্বিত করে অন্তর্বর্তী সরকারের কাছে উপস্থাপন করবে। এর আগে গত 17 সেপ্টেম্বর দলগুলোর সঙ্গে আলোচনায় বাস্তবায়ন পদ্ধতি নিয়ে বিশেষজ্ঞদের পরামর্শ প্রস্তাব আকারে তুলে ধরেছিল কমিশন। তবে বিএনপি সহ একাধিক দল এই বিষয়ে বিচার বিভাগের পরামর্শ নেয়ার দাবি জানায় তখন। দর্শক, জাতীয় ঐক্যমত্য কমিশনের বৈঠক সম্পর্কে ফরেন সার্ভিস একাডেমি থেকে সরাসরি জানাচ্ছেন সিনিয়র রিপোর্টার মাহমুদ কমল। কমল, বৈঠকের কোনো অগ্রগতি জানতে পেরেছেন কি আপনি? আসলে বৈঠকের অগ্রগতি বলতে হচ্ছে যে এই মুহূর্তে তো মাত্র বৈঠক শুভেচ্ছা বক্তব্য দেওয়া হলো। আলী রিয়াজ তিনি বলেছেন যে রাজনৈতিক দলগুলোর উদ্দেশ্যে বেশ কিছু কথা বলেছেন, যে প্রস্তাবগুলো এর আগে দেওয়া হয়েছিল সেই প্রস্তাবগুলো থেকে আসলে পুরনো কোনো কথা যাতে না বলা হয়, কারণ সেই কথাগুলো কমিশন শুনেছে এবং এই যে একটু সময় দেওয়া হয়েছিল, যে এই সময়গুলোর মধ্যে পুরনো যে প্রস্তাবগুলো ছিল সেগুলো থেকে যদি একটু দূরত্ব কমিয়ে এনে একটি জায়গায় আসা যায়, সেই বিষয়টাই সবচেয়ে বেশি জোর দিয়েছেন। এবং বারবার তিনি এই কথাটি বলেছেন যে যদি এখান যে 30টি রাজনৈতিক দল আজকে এখানে আছে, সেই রাজনৈতিক দলগুলো যদি একটি জায়গায় তারা মত প্রকাশে এক হয়, তাহলে পরবর্তীতে বিশেষজ্ঞ যে দলের সঙ্গে বসেছিল ঐক্যমত কমিশন, সেই বিশেষজ্ঞ দলের সাথে বসারও প্রয়োজন নেই। এবং ঐক্যমত কমিশন হচ্ছে 10টার সময় এই ঐক্যমত কমিশনের যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে আলাপ করেই এসেছেন এবং ডক্টর মোহাম্মদ ইউনূসও যে বার্তাটি সবার উদ্দেশ্যে দিয়েছেন যে তারা যাতে এই যে সনদ বাস্তবায়নে এই সনদের একটা দালিলিক যাতে ভিত্তি থাকে সেটির প্রতি তারা জোর দেয়। এবং আলী রিয়াজও যেটি বলেছেন সবশেষ, যে তিনি চান যে একটি বিপ্লবের মধ্যে দিয়ে যে যারা আত্মত্যাগ করেছে তাদের কথা মাথায় রেখে যে রাজনৈতিক দল আছে সেই রাজনৈতিক দলগুলো যাতে একমত হওয়ার যে মানসিকতা, সেই মানসিকতা নিয়ে যাতে প্রস্তাবগুলো দেয়। যদিও এখনো প্রস্তাব দেওয়ার সুযোগ আছে, কিন্তু তারপরও কমিশন চাইছে যে যাতে হচ্ছে, যেহেতু এই কমিশনের মেয়াদ আছে 15 অক্টোবর পর্যন্ত, এরপরে কিন্তু আর মেয়াদ নেই, এক দফায় মেয়াদ বাড়ানো হয়েছে। সেজন্য কমিশন চাইছে যে এই মেয়াদের মধ্যেই যাতে তারা এই জুলাই সনদগুলো বাস্তবায়ন করতে পারে। এবং যেসব দল এখনো পর্যন্ত জুলাই সনদে স্বাক্ষর করবে, তাদের যে প্রতিনিধি, সেই প্রতিনিধি যারা এখনো দেননি তাদেরকেও আহ্বান জানিয়েছেন যে যাতে দ্রুত সেই প্রতিনিধি দলের নামটা তাদেরকে পাঠানো হয়। সব মিলিয়ে আসলে কমিশন চাইছে যে 15 অক্টোবরের মধ্যেই এই জুলাই সনদ যাতে বাস্তবায়ন হয়, সে ব্যাপারে রাজনৈতিক দলগুলো একমত হবে। কমল, আপনাকে ধন্যবাদ। দর্শক, এতক্ষণ জাতীয় ঐক্যমত্য কমিশনের বৈঠক সম্পর্কে জানালেন আমাদের সহকর্মী মাহমুদ কমল। আমরা চলে যাচ্ছি পরবর্তী সংবাদে। জুলাই আন্দোলনের সময় সংগঠিত গণহত্যা সহ মানবতা বিরোধী অপরাধের মামলায় আওয়ামী লীগ নেতা মাহবুবুল আলম হানিফ সহ 4 জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগপত্র দাখিল করেছে প্রসিকিউশন। কুষ্টিয়ায় 6 জনকে হত্যা ও আরও 3টি অভিযোগে এই অভিযোগপত্র দাখিল করা হয় গত জুলাইয়ে। আজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2-এ মামলাটির অভিযোগ আমলে নেয়ার শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। একই সঙ্গে পলাতক আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদনও করবে প্রসিকিউশন। এদিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এ জুলাই আগস্ট আন্দোলনে রাজধানীর চানখারপুলে 6 জনকে হত্যার ঘটনায় মানবতা বিরোধী অপরাধের মামলায় ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান সহ 8 জনের বিরুদ্ধে নবম দিনে সাক্ষ্য গ্রহণ আজ। বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন বিচারিক প্যানেলে এদিন 3 সাক্ষীর জবানবন্দি দেওয়ার কথা রয়েছে।
প্রশাসনের প্রাণকেন্দ্র সচিবালয়ের সব প্রবেশপথে ও ভেতরের হোটেল রেস্টুরেন্টে পলিথিন ও একবার ব্যবহার্য প্লাস্টিকের বিরুদ্ধে সচেতনতামূলক মনিটরিং কার্যক্রম পরিচালনা করেছে পরিবেশ মন্ত্রণালয়। তবে প্রথম দিনে করা হয়নি কোনো জরিমানা। সকালে অফিস শুরুর আগেই পরিবেশ মন্ত্রণালয়ের সচিবের নেতৃত্বে মন্ত্রণালয়ের মনিটরিং টিম সচিবালয়ের বিভিন্ন প্রবেশপথে অবস্থান নেন। ভেতরে প্রবেশ শুরু হলে পলিথিন ব্যাগ ও একবার ব্যবহৃত প্লাস্টিক বহনকারী কর্মকর্তা কর্মচারী সহ দর্শনার্থীদেরও সচেতন করেন তারা। সেগুলোর পরিবর্তে দেওয়া হয় পাটের ব্যাগ। প্রবেশপথ ছাড়াও সচিবালয়ের বিভিন্ন হোটেল ও রেস্টুরেন্টকেও পলিথিন ও প্লাস্টিক ব্যবহার বন্ধ করার নির্দেশনা দেওয়া হয়। এই উদ্যোগ বাস্তবায়নে সম্প্রতি মন্ত্রিপরিষদ বিভাগ সব মন্ত্রণালয়কে নির্দেশনা দিয়েছে। এটা আমরা প্রথমে এন্ট্রি পয়েন্টে যারা পুলিশ ভাইরা আছেন ওনাদের সহযোগিতায় আমরা সকল যারা ভেতরে কাজ করেন এবং দর্শনার্থী আসবেন তারা যাতে বহন না করতে পারেন, এটা হচ্ছে প্রাথমিক পয়েন্ট। আর সকল মন্ত্রণালয়ে খাবার স্টোর বিভিন্ন টিম করে করে আমরা দেখব, সেখানে এনফোর্সমেন্টও হবে। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বৈঠক করেছেন ঢাকায় জাতিসংঘ আবাসিক সমন্বয়কারী গোয়েন লুইস ও জাতিসংঘ আবাসিক সমন্বয়কারী অফিসার সিনিয়র হিউম্যান রাইটস অ্যাডভাইজার হুমা খান। বেলা 11টায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এই বৈঠক শুরু হয়। এতে আরও উপস্থিত আছেন বিএনপি স্থায়ী কমিটি ও চেয়ারপারসন ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজারি কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির, বিএনপির সাংগঠনিক সম্পাদক ও চেয়ারপারসনের পররাষ্ট্রনীতি বিষয়ক বিশেষ সহযোগী উপদেষ্টা কমিটির সদস্য শামা ওবায়েদ। বৈঠকে চলমান রাজনৈতিক পরিস্থিতি ও ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন সহ নানান ইস্যুতে আলোচনা হতে পারে। বৈঠক শেষে বিএনপির পক্ষ থেকে গণমাধ্যমকে ব্রিফ করার কথা রয়েছে। রংপুর ও মেহেরপুরের পর এবার গাইবান্ধার সুন্দরগঞ্জে অ্যানথ্রাক্সে আক্রান্ত রোগী পাওয়া গেছে। গবাদি পশুর রোগ অ্যানথ্রাক্স মানবদেহে ছড়িয়ে পড়ায় আতঙ্কিত হয়ে পড়েছেন এলাকাবাসী। গাইবান্ধার সুন্দরগঞ্জে 11 জন অ্যানথ্রাক্সে আক্রান্ত হয়েছেন। স্থানীয়রা জানান, গত 27 সেপ্টেম্বর উপজেলার বেলকার কিসামত সদর গ্রামে মাহবুবুর রহমানের একটি গরু হঠাৎ অসুস্থ হয়ে পড়ে জবাই করা হয়। কম দামে মাংস ভাগ করে নেন স্থানীয়রা। এরপর ফোসকা, ঘা ও পচনের মতো উপসর্গ দেখা দেয় অনেকের শরীরে। পরে চিকিৎসকের কাছে গেলে 11 জন অ্যানথ্রাক্স আক্রান্ত বলে জানান তারা। তাদের মধ্যে 5 জন গাইবান্ধা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন নিয়ে বাড়ি ফিরে গেছেন, বাকিরা স্থানীয়ভাবে চিকিৎসা নিচ্ছেন। আন্তর্জাতিক যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বানের পরও গাজায় বোমা হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। শনিবার ইসরায়েলের হামলায় অন্তত আরও 70 প্যালেস্টাইনি নিহত হয়েছেন, আহত হয়েছেন অনেকে। গাজায় যুদ্ধ থামাতে ট্রাম্পের দেয়া 20 দফা শান্তি পরিকল্পনা হামাস আংশিক মেনে নিতে রাজি হওয়ার পর ইসরায়েলকে হামলা বন্ধের আহ্বান জানান ট্রাম্প। হামাস বলছে, বেসামরিক নাগরিকদের উপর হামলা কমানোর দাবি করলেও বাস্তবে ইসরায়েল আগ্রাসন থামায়নি। এদিকে গাজার কিছু এলাকা থেকে প্রথম ধাপে সেনা প্রত্যাহারে রাজি হয়েছে ইসরায়েল। নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে একথা জানিয়েছেন ট্রাম্প। এদিকে গাজার উদ্দেশ্যে ত্রাণ নিয়ে যাওয়া গ্লোবাল সমুদ্র ফ্লোটিলা থেকে আটক সুইডিশ অধিকার কর্মী গ্রেটা থুনবার্গের ওপর নির্যাতন করার অভিযোগ উঠেছে ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে। ইসরায়েলের বন্দিদশা থেকে মুক্ত হয়ে ফেরার পর এই অভিযোগ করেছেন ওই নৌবহরে অংশ নেওয়া কয়েকজন আন্তর্জাতিক অধিকার কর্মী। শনিবার ফ্লোটিলা থেকে আটক 137 জনকে তুরস্কের ইস্তাম্বুলে ফেরত পাঠানো হয়। তাদের মধ্যে 36 জন তুরস্কের নাগরিক। অন্যরা যুক্তরাষ্ট্র, ইতালি, মালয়েশিয়া সহ বিভিন্ন দেশের অধিকার কর্মী বলে জানিয়েছেন তুরস্কের কর্মকর্তারা। এদিকে ইসরায়েলের অবরোধ ভাঙতে গাজা অভিমুখে নতুন করে আরও 11টি জাহাজ যাত্রা করেছে। এতে প্রায় 100 জন অধিকার কর্মী আছেন। এবার খেলার খবর। হোয়াইট ওয়াশের মিশন নিয়ে সিরিজের তৃতীয় ও শেষ টি-20তে রাতে আফগানিস্তানের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ দল। শারজায় ম্যাচ শুরু হবে রাত 8:30টায়। প্রথম 2 ম্যাচ জিতে সিরিজ নিজেদের করে নিয়েছে বাংলাদেশ দল। যদিও 2 ম্যাচে জয় পেতে বেশ বেগ পেতে হয়েছে টাইগারদের। প্রথম ম্যাচে আফগানিস্তানকে 4 উইকেটে হারিয়েছে টিম টাইগার্স। দ্বিতীয় ম্যাচে 2 উইকেটে জয় পেয়েছে তারা। শেষ ম্যাচ জিতে আফগানদের হোয়াইট ওয়াশ করতে মরিয়া জাকের আলীর দল। প্রথম 2 ম্যাচে জিতলেও ভালো ব্যাটিং করতে পারেনি বাংলাদেশ। শেষ ম্যাচে জিততে ব্যাটারদের ভালো ব্যাটিং করার বিকল্প নেই। সিরিজ নিশ্চিত হওয়ায় শেষ ম্যাচের আগে বেশ নির্ভর টাইগাররা।
দর্শক, এ ছিল এখনকার মতো। ফেসবুকে আপডেট পেতে ভিজিট করুন মাছরাঙা টেলিভিশনের পেজে, ইউটিউব চ্যানেলেও দেখতে পারেন আমাদের সংবাদ, প্রতিবেদন ও অনুষ্ঠান। আমাদের পরবর্তী সংবাদ দুপুর 2টায় দেখার আমন্ত্রণ রইল।